স্টুডেন্টস, লাস্ট ক্লাসটা মনে হয় আমি সবচেয়ে ছোট ক্লাস নিয়েছিলাম। মানে 40-45 এরকম কোনো একটা টাইম হবে, বা 52 মিনিটের একটা ছোট্ট ক্লাস নিয়েছিলাম। নর্মালি তো ক্লাসগুলো 55 মিনিটের উপরে হয়, 55 মিনিট বা 1 ঘন্টা এরকম হয়, কিন্তু লাস্ট ক্লাসটা কম ছিল ডিউরেশন। বাট ওই ক্লাসের কমেন্ট সেকশনটা আমি দেখলাম আজকে পর্যন্ত প্রায় 70 না 72টা কমেন্ট ওখানে। সো কমেন্টসের দিক দিয়ে সবচেয়ে বড়, আর সময়ের দিক দিয়ে সবচেয়ে ছোট ক্লাস ছিল। অনেকের প্রচুর জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, উত্তর দিয়েছি। কারো কারো কিছু প্রশ্ন ছিল যেগুলো রিপিটেশন মানে আমি ক্লাসে দেখিয়েছি, আবার প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। আবার কেউ কেউ প্রশ্ন করে কোথায় জানি লুকিয়ে যায়। লুকিয়ে যায় মানে কি, সে একটা প্রশ্ন করেছে, এখন আমি বুঝতে পারছি না সে আসলে কী জানতে চাইছে। তখন আমি তাকে পাল্টা আরেকটা প্রশ্ন করলাম যে তুমি আসলে কী বোঝাতে চাইছো, বা এটা আসলে মিনিং কী, বা এটা কী। তখন দেখি ওদিক থেকে আর রিপ্লাই দেয় না। মানে সে তার একটা প্রশ্ন করার ছিল, প্রশ্ন করে সে আলেমুল গায়েব হয়ে গেছে, সে আর নেই। ফলে আমি যখন তাকে একটা প্রশ্ন করছি, সে আর তখন আর কোনো উত্তর দিচ্ছে না। সো এভাবে যদি তুমি উত্তর না দাও, তাহলে আমি কিভাবে বুঝবো তুমি আসলে কী জানতে চাইছো? কারণ এটা তো ন্যারেশন। আর তোমাদেরকে আমি বারবার বলেছি, দিলে আমাকে প্যাসেজ সহ দিও, তাহলে আমি বুঝতে পারি যে এই সেন্টেন্সটা দ্বারা কী বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা যেটা আমাকে দিচ্ছ সেটা হচ্ছে একটা সেন্টেন্স, অ্যান্ড ওই সেন্টেন্সের আগে কী আছে পরে কী আছে কিচ্ছু নাই, জানি না। ফলে আমাকে কিছু প্রশ্ন করে তোমার কাছ থেকে তো জেনে নিতে হবে। তুমি যেখান থেকেই আমাকে সেন্টেন্সটা দাও না কেন, তোমার কাছে তো উৎসটা আছে, সোর্সটা আছে। তাহলে আমাকে যদি তুমি সোর্সটা না বলো, বা এটা পুরো জিনিসটা না বলো, তাহলে আমি উত্তর দেবো কীভাবে? কিন্তু আমি যখনই প্রশ্ন করলাম যে এটার মানে কি বলো, বা এটার দ্বারা কী বোঝাচ্ছে বলো, তখন আর আমাকে উত্তর দেয় না। সো আমি তখন উত্তরগুলো কোত্থেকে দিব? সো এটা একটা ফ্যাক্টর ছিল গত ক্লাসে। তারপরেও যতদূর পেরেছি উত্তর দিয়েছি। তারপরও যদি উত্তর মিস হয়ে যায়, কারো কোনো উত্তর মিস হয়ে যায়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে আবার করো। কারণ অনেক সময় হয় কি জানো, যে তুমি একটা প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি, তুমি হয়তো ওইটারই রিপ্লাই দিয়ে আরেকটা প্রশ্ন করেছো, আমি ওটা উত্তর দিয়েছি, ওটার রিপ্লাই দিয়ে আরেকটা প্রশ্ন করেছো। এরকম যখন একটার নিচে অনেকগুলো রিপ্লাই চলে আসে, অনেক সময় এড়িয়ে যায়, দৃষ্টি এড়িয়ে যায়। ফলে তোমাদের যদি প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে করে কমেন্ট করবা। একটা প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি, ওইটার নিচে আরেকটা প্রশ্ন, হ্যাঁ রিলেটেড হলে করবা। আগে লাইনে যে প্রশ্নটা ছিল ওটার সাথে সম্পর্কযুক্ত হলে করবা। কিন্তু তুমি যদি নতুন কোনো ইনফরমেশন জানতে চাও, সেটা নতুন করে আবার প্রশ্ন করো। ওই একই প্রশ্নের নিচে কমেন্ট বক্স রিপ্লাই দিয়ে করো না, তাহলে অনেক সময় মিস হয়ে যায়। হয়তো আমার চোখে পড়ছে না, বা অনেকগুলো কমেন্টসের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, কেমন, বা নোটিফিকেশান আসতেছে না অনেক সময় না। সো এটা একটু দেখো, এটা একটা ব্যাপার। আর আজকের ক্লাসে মোটামুটি আমরা ডিটাচড সেন্টেন্সগুলো শেষ করব। অর্থাৎ আমরা গত ক্লাসে কিছু সেন্টেন্স শুরু করেছিলাম, যেগুলো ওই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভের বাইরে না, এগুলোর মধ্যেই, তবে একটু অন্যরকমভাবে করতে হয়, কেমন, সেগুলো শুরু করেছিলাম। আজকে সেটা শেষ করব। আর শেষ করার পর কালকে যে পরীক্ষাটা আছে আমাদের ন্যারেশনের উপর কালকে যে পরীক্ষাটা আছে, সেটা নিয়ে কিছু কথা বলবো। তুমি কিভাবে লিখবা আনসারগুলো, আচ্ছা সেগুলো পরে। আপাতত একটু মনে করি গত ক্লাসে আমরা কি করেছি। গত ক্লাসে আমরা একদম লাস্টে গিয়ে চারটা আমার যতদূর মনে পড়ে 4টা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, যে যদি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই 3টা ওয়ার্ড থাকে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা উইশড দিয়ে করবো। হি উইশ মি গুড মর্নিং, হি উইশ মি গুড আফটারনুন, এভাবে করবো, কেমন। এরপর আমরা বলছিলাম যে যদি গুড নাইট বলে, তখন আমরা কি ইউজ করব। এবং বলছিলাম যে মর্নিংয়ের ডিউরেশন কোনটা, আফটারনুনের ডিউরেশন কোনটা, ইভিনিং কখন বলবো, এটা। এবং এটা দেখার পর কেউ একজন এক্সাইটেড হয়ে রাতের 1:30 বাজে, স্পেসিফিক্যালি বলতে গেলে 1:28 আমার মনে আছে, 1:28 আমাকে গুড মর্নিং উইশ করছে, এবং সে একটা প্রশ্ন করছে। এক্ষেত্রে একটু রিকোয়েস্ট করে রাখি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তুমি অবশ্যই প্রশ্ন করার জন্য কি পাবা, কমেন্ট বক্স আছে। মেসেঞ্জারে প্রশ্ন করার কোনো দরকার নাই। এবং কেন সেটা দরকার নাই সেটা আগেও বলেছি, যে তুমি একজন প্রশ্ন করলে অনেকে দেখতে পাবে, ফলে অনেকে উত্তরটা জানতে পারবে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়, এটা রিকোয়েস্ট বলো, এটা অর্ডার বলো, যাই বলো, রাতের 1টার পর 1:30টার পর এই টাইমে টিচারের কাছে খুব বেশি প্রয়োজন না হলে
মেসেজ দেওয়ার কোনো দরকার আমি দেখি না, মেসেঞ্জারে মেসেজ দেওয়ার কোনো দরকার আমি দেখি না। যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে, হ্যাঁ রাতে 2টা বাজে তুমি ঘুমের মধ্যে হঠাৎ একটা প্রশ্ন আসছে, আরে এটা কী হবে, তাহলে এবার স্যারকে একটা জিজ্ঞেস করি, কেন রে বাপ রাতের 1টার পর কেন, তুমি পরের দিন জিজ্ঞেস করো অথবা কমেন্ট বক্সে দাও। কারণ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই একটা প্রাইভেট লাইফ বা পার্সোনাল লাইফ আছে, অ্যান্ড রাতের 1টার পর 12টার পর কাউকে মেসেঞ্জারে মেসেজ দেয়া, ওরা টোনাটুনিরা করে, টোনাটুনিরা এরকম মেসেঞ্জারে মেসেজ দিতে দিতে রাত পার করে ফেলে, ভোর হয়ে যায়। কিন্তু টিচারের কাছে কিংবা তোমার চাইতে যারা বয়সে বড় তাদের কাছে এরকম রাতের 1টা-1:30 বাজে উইদাউট হিজ অর হার পারমিশন মেসেজ দেয়া আমার মনে হয় উচিত না। আর আমি স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছি যে আমাকে কাইন্ডলি রাতের 12টা 12:30টার পর যদি খুব বেশি প্রয়োজন না হয় কোনো মেসেজ দিবা না, মেসেঞ্জারে মেসেজ দিবা না। কারণ আমার মেসেঞ্জারটা অন থাকে, আমার মেসেঞ্জারটা অল টাইম অন থাকে। কারণ তুমি একটা, আমি ধরো ঘুমাতে গেছি এমন সময় ট্রিং করে উঠলো, শেষ, ঘুমটা গেল। সো যদি খুব বেশি প্রয়োজন না হয় তুমি অবশ্যই রাতের 1টা-1:30 পর তোমার সাথে আমার মেসেঞ্জারে কোনো কথাবার্তা হবে না। সারাদিন তুমি মেসেঞ্জারে আমাকে যত ধরনের মেসেজ দাও আমি রিপ্লাই দিব, আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দাও, আনসার করবো। বাট মেসেঞ্জারে রাতের 1টা-1:30 পর কোনো মেসেজ দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, যদি হ্যাঁ আমি মারা যাচ্ছি, এখন কিছু একটা করতে হবে, তাও তো 999 আছে, 999-এ ফোন দাও, ওরা এসে তোমাকে বাঁচাবে, আমি তো গিয়ে তোমাকে বাঁচাতে পারবো না, তাই না? সো রাতে 1টা-1:30 পর মেসেঞ্জারে স্যারকে মেসেজ দেওয়ার কোনো মানে হয় না। স্যার না, এটা ব্যাড ম্যানার, এটা ব্যাড ম্যানার। আর যা হোক, এটা একটা বলে যেটা বলছিলাম যে আমরা রাতের 1টা বাজে সে আমাকে গুড মর্নিং উইশ করলো, আমিও তাকে গুড মর্নিং উইশ করলাম, সে বললো আই হ্যাড আ কোয়েশ্চেন, আজ কমেন্ট বক্সে দাও, তারপর যা হওয়ার হলো। আচ্ছা, যেটা বলছিলাম যে এই সন্ধ্যার পর মানে সূর্যাস্তের পর থেকে শুরু করে রাত 11টা 59 পর্যন্ত আমরা গুড ইভিনিং বলে যাই, এবং 12টা 1 মিনিট, রাত 12টা 1 মিনিট থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত, দুপুর 11টা 59 পর্যন্ত, রাতের 12টা 1 মিনিট থেকে পরের দিন 11টা 59 পর্যন্ত, সকাল 11টা 59 পর্যন্ত পুরো টাইমটাকে আমরা বলি গুড মর্নিং। গুড মর্নিং। সো রাতের 1টা বাজে কার সাথে দেখা হয়েছে, গুড মর্নিং। রাতের 3টা বাজে দেখা হয়েছে, গুড মর্নিং। এখন কেউ তোমার দরজায় এসছে, তুমি দরজা খুলে দিয়েছো, আর দরজা খুলে তুমি তাকে বলছো গুড নাইট, সাথে সাথে সে ঘুরে হাঁটা দিবে। কেন হাঁটা দিবে? বিকজ ইউ আর বেইডিং হিম, তুমি তাকে বেইট করছো, বিদায় জানাচ্ছ। সো গুড নাইটটা শুধুমাত্র বিদায়ের জন্য ইউজ করা হয়, বাকিটা 3টা ভাগ, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম গুড নাইটের সাথে আরও কিছু ওয়ার্ড দেওয়া যায়, যেমন গুড বাই দেওয়া যায়, ফেয়ারওয়েল দেওয়া যায়, বাই বাই দেওয়া যায় না? এই বাই বাই বলার পরও কেউ একজন আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিল, স্যার বাই থাকলে কি হবে? আচ্ছা, উত্তর দিয়েছি। সো এগুলো থাকলে সবগুলো BADE, বেইট, মানে বিদায় জানানো দিয়ে করছো। এরপর দেখিয়েছিলাম মনে হয় থ্যাংক ইউ। যদি কেউ বলে হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউকে কীভাবে ইউজ করবা? সরাসরি ইউজ করে দিবি, হি থ্যাঙ্কড মি, সরাসরি ইউজ করে দিবা। এরপর দেখেছিলাম যে যদি স্যার শব্দটা থাকে তখন কি আনতে হয়। স্যার শব্দটাকে বলছিলাম যে অনেক সময় অনেকে বলে যে এটা অ্যাড্রেসিং দিয়ে করো, তখন আমি বিদেশের বা আমাদের দেশের বাইরের স্কুল কলেজগুলোর কথা বলছিলাম যে ইউরোপের স্কুলগুলোতে টিচারকে সরাসরি নাম ধরে ডাকে। সো ওখানে স্যার শব্দটা এক ধরনের সম্মান দেখিয়ে বলা হয়, ওটা কোনো ধরনের সম্বোধন না, সম্মান দেখিয়ে বলা হয়। আজকের ক্লাসে আমরা দেখব সম্বোধন কাকে বলে। যাও, ওটা সম্বোধন না, ওটা হচ্ছে সম্মান দেখিয়ে বলা হয়। তাই আমরা রেসপেক্টফুলি ওয়ার্ডটা ইউজ করি, রেসপেক্টফুলি। এখন এই রেসপেক্টফুলিটা এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। বিভিন্ন ধরনের অ্যাডভার্বস আছে না, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ম্যানার্স, না এরকম নানা ধরনের অ্যাডভার্বস আছে। সো অত কমপ্লিকেটেড আলোচনা কোন অ্যাডভার্ব কোন জায়গায় বসে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কখন বসে, অ্যাডভার্ব অফ টাইম কোন জায়গায় বসে, বাক্যের কোন জায়গায় বসে, এত কিছু না বলে আমি শুধু একটা কথাই বলেছিলাম যে অবশ্যই এটাকে ভার্বের আগে আনবা না, ভার্বের আগে আনবা না। এবং আমি এক্সাম্পলও বলেছিলাম যে হি রেসপেক্টফুলি টোল্ড মি হবে না, হি টোল্ড মি রেসপেক্টফুলি হবে, হি টোল্ড মি রেসপেক্টফুলি। তাহলে প্রিন্সিপাল ভার্বটা দিচ্ছ, তারপর অবজেক্টটা দিচ্ছ, কাকে বলেছে সেটা দিচ্ছ, তারপর তুমি কাকে আনছো, এই অ্যাডভার্বটা আনছো, রেসপেক্টফুলি শব্দটা আনছো। এগুলো গত ক্লাসের আলোচনা। এবার আজকের ক্লাস, যেহেতু আমরা স্যার আলোচনা করে ফেলেছি, এখন আলোচনা করব প্লিজ। প্লিজ থাকলে কীরকম হবে, স্যারের পর প্লিজ। দুইটা সেন্টেন্স দেখ, এটা কত নাম্বার হবে আমি জানি না বাবা, কেমন আমি লিখে আছি। প্লিজ, প্লিজের ব্যবহার
দুটি সেন্টেন্সে হি সেড টু মি give me a glass of water. I am very thirsty. I am very thirsty. এটা একটা সেন্টেন্স কেমন? আচ্ছা, আবার আরেকটা সেন্টেন্স দেখ। He said to me, please give me a glass of water. I am very thirsty. ওকে, সো এই গেল ব্যাপারটা। কেন এটা করছি পরে বুঝাচ্ছি, তোমাকে বুঝাচ্ছি। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি সেড টু মি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আই এম ভেরি thirsty। তাহলে আমাকে এক গ্লাস পানি দাও, আমি ভীষণ তৃষ্ণার্ত। তুমি আমাকে দেখে বলো, এই যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বলা হয়েছে, ইম্পারেটিভ তো না? ওকে, এখন এটার জন্য কি টোল্ড দিবা, অর্ডার দিবা, রিকোয়েস্টেড দিবা, নাকি অ্যাডভাইস দিবা? কারণ পরের লাইনে বলছে আই এম ভেরি thirsty, আমি ভীষণ তৃষ্ণার্ত। এখন আমি ভীষণ তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দাও, তুমি চিৎকার করে বলবা অর্ডার? না, তুমি যেহেতু ভীষণভাবে তৃষ্ণার্ত, অবশ্যই তুমি সেটা কি করছো, রিকোয়েস্ট করছো। একজন ভিখারি তোমার কাছে খাবার চাইছে, একজন ভিখারি গিভ মি সাম রাইস, তখন সে কি তোমাকে অর্ডার দিবে নাকি রিকোয়েস্ট করবে? অবশ্যই রিকোয়েস্ট। তাহলে এই আই এম ভেরি thirsty থেকেই বুঝতেছি যে এই লাইনটা গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই লাইনটার জন্য কি আসবে, ইম্পারেটিভে রিকোয়েস্টেড আসবে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আর গ্লাস অফ ওয়াটার, ব্লা 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 ব্লা। ওকে, আমি প্যাসেজ ন্যারেশনে যাচ্ছি না, তাই এই লাইনটা করে দেখালাম না, কীভাবে যোগ করবা এখনও দেখাইনি। আমি শুধু তোমাকে দেখাতে চাইছি রিকোয়েস্টেড ওয়াটার ব্যবহার। ওকে, রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, এই তো। আচ্ছা, এবার ধরো এই প্লিজ শব্দটা নাই, ধরো প্লিজ শব্দটা নাই, তাহলে এই প্লিজ শব্দটা না থাকলেও আমাকে কি করতে হবে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, একই রকম আনসার হবে না? হি requested me to give him a glass of water. মনে করো প্লিজ নাই। এখন খেয়াল কর, এই বাক্যটার জন্য তুমি রিকোয়েস্টেড মি টু গিভ হিম লিখছো, এই বাক্যটার জন্য রিকোয়েস্টেড মি টু গিভ হিম লিখছো। ভেরি গুড। এখানে যে একটা শব্দ এক্সট্রা দিয়েছে প্লিজ, এই প্লিজ শব্দটার জন্য তুমি কি এক্সট্রা কিছু এনেছো? এই প্লিজটা না থাকলে এই দুইটা বাক্য একই না? তাহলে এটার জন্য যদি রিকোয়েস্টেড হয়, এটার জন্য প্লিজ যেহেতু যুক্ত হয়েছে, এটার জন্য এক্সট্রা কিছু আনতে হবে। এটা মাথায় ঢুকাও, এটা মাথায় ঢুকাও যে এক্সট্রা কিছু আনতে হবে। আর সেই এক্সট্রা ওয়ার্ডটা হয় প্লিজের জন্য, সেই এক্সট্রা ওয়ার্ডটা হয় POLITELY, পোলাইটলি। কারণ কেউ মনে করে বা কোনো জায়গায় উল্লেখও করা আছে যে প্লিজ থাকলেও শুধু রিকোয়েস্টেড দিয়ে বাক্যটা হয়ে যাবে, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। আমার কথাগুলো প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ না হলে তুমি আবার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জিজ্ঞেস করবো স্যার এখানে রিকোয়েস্টেড দিলে কী হইতো। একটু বোঝার চেষ্টা করো, ক্লাসটা মনোযোগ দাও। কমেন্ট সেকশনে গিয়ে শুধু পড়ানো জিনিসগুলো নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নাই। তাহলে কি বলছিলাম, যে এই প্লিজ না দিলেও আমরা কি দিয়ে করতাম, রিকোয়েস্টেড দিয়ে করতাম, যেরকম আগেরটা করেছি। কারণ একজন ভিখারি খাবার চাইছে, তুমি তৃষ্ণার্ত পানি চাইছো, তাহলে তুমি তাকে অনুরোধই করছো, সো রিকোয়েস্টেড হবে। এখন এখানে যে একটা এক্সট্রা প্লিজ অ্যাড করে দিলাম, এই সেন্টেন্সের সাথে যে প্লিজ অ্যাড করলাম, তাহলে তোমাকেও এক্সট্রা কিছু আনতে হবে। আর সেই এক্সট্রা কিছুটা কি হবে, পোলাইটলি। বুঝতে পারছি? এটা গেল অবশ্যই। তাহলে শুধু ইম্পারেটিভ আমি রিকোয়েস্টেড দিয়ে করতে পারি, কিন্তু যখন আমার বাক্যের মধ্যে প্লিজ শব্দটার উল্লেখ থাকবে, অবশ্যই পোলাইটলি শব্দটা আনতে হবে, পোলাইটলি শব্দটা আনতে হবে। প্লিজ না থাকলে পোলাইটলি আনার দরকার নেই, রিকোয়েস্টেড দিয়ে করে দাও। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে পোলাইটলিকে বসাবো কোন জায়গায়? এই পোলাইটলি হচ্ছে রেসপেক্টফুলির মতো সেম অ্যাডভার্ব। তাহলে এটাও কোথায় বসবে, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে
এটাকে বসিয়ে দাও, ওটা লিসেনারের পরে বসিয়ে দাও। তাহলে হি রিকোয়েস্টেড মি, এই মি এর জায়গায় তুমি এবার কি বসাবা, পোলাইটলি বসিয়ে দাও মি এর পর। তাহলে হি রিকোয়েস্টেড মি পোলাইটলি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পারলে কিনা দেখো, পোলাইটলি কখন দিব কখন দিব না, কারণ কোনো বই কোনো টিচার এরকম বলেন যে প্লিজ থাকলেও শুধু রিকোয়েস্টেড দিবা। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। যদি প্লিজ থাকলেও শুধু রিকোয়েস্টেড দিয়ে করি, শুধু রিকোয়েস্টেড, তাহলে এই সেন্টেন্সের তো প্লিজ নাই, এটাও তো আমি রিকোয়েস্টেড দিয়ে করলাম, তাহলে পার্থক্যটা কোথায় রইল? প্লিজ শব্দটা যে অ্যাড করলো ওটার জন্য কি আনা হলো? আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, আমার কথা তোমাকে মেনে নিতে হবে না, আমার কথাটাকে তুমি যুক্তি দিয়ে বিচার করবা। স্যারে বলেছে গিভ মি, এটার জন্য যদি রিকোয়েস্টেড আসে এটার জন্য রিকোয়েস্টেড আসবে। তবে এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি এখানে একটা প্লিজ যুক্ত করা হয়েছে। তো যেহেতু প্লিজ যুক্ত করা হয়েছে তাহলে এই জন্য এক্সট্রাও কিছু একটা আনতে হবে, না হলে তো এটা আর এটা সেম। তাহলে প্লিজ দেওয়ার মানেটা কি? আর সেই যেহেতু এক্সট্রা প্লিজ অ্যাড হয়েছে, সেই এক্সট্রা প্লিজের জন্য তুমি কি আনছো, পোলাইটলি শব্দটা আনছো, এবং সেটা কোথায় বসবে, ভার্বের পর অবজেক্ট মানে লিসেনারের পরে। হি রিকোয়েস্টেড মি পোলাইটলি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। পরের লাইনটা দেখাইনি, কারণ ওটা কীভাবে অ্যাড করতে হয় আমরা প্যাসেজ নারেশনে দেখব। তাহলে শেষ, স্যারের জন্য রেসপেক্টফুলি, প্লিজের জন্য পোলাইটলি। প্লিজ না থাকলে পোলাইটলি আনার দরকার নাই, শুধু রিকোয়েস্টেড দিয়ে সেন্টেন্সটা করে দিতে পারবা। ডান স্যার? এবার যারা বুদ্ধিমান তারা একটা প্রশ্ন করে বসবে, তারা বলবে স্যারের জন্য রেসপেক্টফুলি, প্লিজের জন্য পোলাইটলি, এবার দুইটাই যদি একসাথে চলে আসে তাহলে কি স্যার আমরা রেসপেক্টফুলি পোলাইটলি একসাথে বসাবো? তাহলে একটা এক্সাম্পল দেখি। আমি জানি না তোরা এসএসসি লেভেলে ন্যারেশন করেছিস, আসি না তোরা মনে ক্লাস 8 থেকে ন্যারেশন করছিস, তাই তো? সো ক্লাস 8-এ সেন্টেন্স করেছিলে, মেবি 9-10-এ গিয়ে প্রেজেন্টেশন করেছো। তোমরা এই সব জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা করছিলা কি না? যদি না করে থাকো তাহলে এটা ঠিক বাবা যে ফাঁকিবাজি হয়েছে, সেটা তোমার তরফ থেকে হোক বা স্কুলের তরফ থেকে হোক বা তুমি যেখানে পড়েছো সেখান থেকে হোক, কোনো না কোনো তরফ থেকে ফাঁকিবাজি হয়েছে। কারণ এগুলো সবগুলো এখন লাগবে মানে কি, এখন যখন প্যাসেজ নারেশনে যাবা, কারণ তোমাদেরকে তো মনে হয় সুখবরটা বলি নাই, বলছি এসএসসিতে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতাম, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতাম। ইন্টারমিডিয়েটে কিন্তু উল্টাটাও আসে, ইনডাইরেক্ট স্পিচ থেকে ডিরেক্টও আসে। সো তোমাকে ইউ হ্যাভ টু নো এভরি প্রস অ্যান্ড কনস জানতে হবে, খুঁটিনাটি সব জানতে হবে। আমি স্যারের জন্য রেসপেক্টফুলি আনছি, প্লিজের জন্য পোলাইটলি আনছি, আচ্ছা জেনে গেছে, বা ভেরি গুড। এবার স্যার আর প্লিজ একসাথে যদি দিয়ে দেয় তাহলে কি রেসপেক্টফুলি পোলাইটলি লিখবো? লেটস সি। হি সেড টু, আচ্ছা হি নিয়ে না করি, হি তো অনেকবার করেছি, দ্য বেগার দিয়ে করি। দ্য বেগার সেড to me, sir, please give me some rice. Sir, please give me some rice. এখন স্যার আছে রেসপেক্টফুলি, প্লিজ আছে পোলাইটলি, ভাত দিতে বলেছে রিকোয়েস্টেড। এবার তাহলে আনসারটা করি, এইভাবে কি লেখা যাবে? সরি, হি বলছি, বারবার শুধু হি চলে আসে। ওকে, তাহলে দ্য বেগার যদি এভাবে দিই, দ্য বেগার রিকোয়েস্টেড মি, রুল অনুসারে ভার্বের পর অবজেক্টের পর ওই অ্যাডভার্বগুলো আসবে। স্যারের জন্য রেসপেক্টফুলি, প্লিজের জন্য পোলাইটলি, তারপর টু গিভ হিম সাম, আমি একটু সংক্ষেপে লিখলাম, কেমন, টু গিভ হিম সাম রাইস। এবার সেন্টেন্সটা কী হলো দেখ, দ্য বেগার রিকোয়েস্টেড মি রেসপেক্টফুলি পোলাইটলি টু গিভ হিম সাম রাইস। কারণ এটা করা যাবে না, কেন করা যাবে না? দুইটা অ্যাডভার্ব অফ ম্যানার বাক্যে পাশাপাশি বসিয়ে দিলে এটা শুনতেই তো বিদঘুটে লাগে। দ্য বেগার রিকোয়েস্টেড মি রেসপেক্টফুলি পোলাইটলি, আচ্ছা ঘুরে দেন স্যার, দ্য বেগার রিকোয়েস্টেড মি পোলাইটলি রেসপেক্টফুলি,
শুনতেই তো অড, এটা হবে কোত্থেকে? সো এটা করবে না, এটা করবে না। তাহলে স্যার কী করা যায়? এখন কোনোটাকে কি বাদ দেবো না? ইউ ডোন্ট নিড টু omit এনিথিং, ইউ ডোন্ট নিড টু স্কিপ এনিথিং। তুমি যেটা করবা সেটা হচ্ছে এইভাবে সেন্টেন্সটাই যাও, দ্য বেগার requested politely with respect, politely with respect to give him some rice. আচ্ছা, এবার আমি পোলাইটলি বানান দেখেছো বাবা রে। আচ্ছা, এবার আমি কি করেছি দেখো, পোলাইটলিটাকে ঠিক রেখেছি আর রেসপেক্টফুলিটাকে কি বানিয়ে দিয়েছি দেখো, উইথ রেসপেক্ট, পোলাইটলি উইথ রেসপেক্ট। এখন এটাকে যদি এভাবে করো, দ্য বেগার রিকোয়েস্টেড রেসপেক্টফুলি উইথ পোলাইটনেস, বাক্যটা আবার সুন্দর হয় না, বাক্যটা হয় না। সো ওইভাবেও দিবে না, কেমন? যদি স্যার এবং প্লিজ সরি, যদি স্যার এবং প্লিজ দুইটাই একসাথে বাক্যের মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা হবে না, এটা হবে না, এটা হবে না। তুমি সেক্ষেত্রে কী করবা, রিকোয়েস্টেড তো আনবা, পোলাইটলি আনো, সাথে রেসপেক্ট, স্যারের জন্য যে রেসপেক্টফুলি আনতা ওটাকে কোথায় নিয়ে আসো, উইথ রেসপেক্ট। রেসপেক্টফুলিকে কী বানিয়ে দাও, উইথ রেসপেক্ট। তাহলে দ্য বেগার রিকোয়েস্টেড, ওমা মি কই মি কই মি কই মি কই মি কই মি কই, আচ্ছা, দ্য বেগার রিকোয়েস্টেড মি পোলাইটলি উইথ রেসপেক্ট টু গিভ হিম ব্লা ব্লা ব্লা। এখন তুমি যদি জোর করে লিখতে চাও, তুমি যদি বলো না স্যার আমি আগে দিব, রেসপেক্টফুলি পরে দিব, পরে দ্য বেগার রেসপেক্টফুলি রিকোয়েস্টেড মি পোলাইটলি, তুমি যদি দিবে বলো, দাও না বাবা, আমার অসুবিধা কী? তুমি যদি বলো না স্যার আমি অ্যাডভার্বগুলো আগে দিব, দাও না। তুমি যদি বলো স্যার আমি দুইটা অ্যাডভার্বই পাশাপাশি বসাবো, বসাও না। তুমি যদি বলো স্যার আমি প্লিজের জন্য কিছু আনবোই না, না আনো, তোমার ব্যাপার। কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ সেটা আমি তোমাকে দেখালাম, কোনটা শুদ্ধ আমি তোমাকে দেখালাম। এখন তুমি যদি বলো যে পোলাইটলিকে আগে দেন, রেসপেক্টফুলিকে আগে দেন, এটা দেন, এটা তোমার ব্যাপার বাবা। কিন্তু আমি বলছি এই পোলাইটলি উইথ রেসপেক্ট ছাড়া এটাকে আর কোনোভাবে করো না, ঠিক আছে? এবার কোনটাকে কোথায় দিলে কি হবে, দ্যাট উইল বি রং, দ্যাট উইল বি রং, যাই করো না কেন দ্যাট উইল বি রং। এবার তোমার স্বাধীনতা আছে করার, তুমি করতে পারো, মার্কস এড়া গেলে তোমার যাবে। আমার শুদ্ধটা দেখানোর দরকার ছিল, আমি দেখিয়েছি। সো স্যার এবং প্লিজ দুইটাই যদি একসাথে থাকে, আমরা রিকোয়েস্টেড তো আনছি, কারণ প্লিজ মানে বুঝো যে ওটা একটা রিকোয়েস্ট। সো প্লিজের জন্য রিকোয়েস্ট আনিয়েছি তা না, রিকোয়েস্ট আমি বাক্য দেখে এনেছি, প্লিজের জন্য পোলাইটলি আনছি। তাহলে দ্য বেগার রিকোয়েস্টেড মি পোলাইটলি উইথ রেসপেক্ট করে দাও, দ্যাট উইল বি এনাফ। ওকে, স্যার অ্যান্ড প্লিজ যদি একসাথে থাকে, ডান, শেষ। আচ্ছা আচ্ছা, এরপর ওখানে কেউ একজন প্রশ্ন করছিল যে ওয়েলকাম, কমেন্ট বক্সে কেউ একজন প্রশ্ন করছিল ওয়েলকাম থাকলে কি হবে, ওয়েলকাম থাকলে কি হবে, এবং সাথে সাথে একজন স্টুডেন্টই কমেন্ট বক্সে আনসারটা করে দিয়েছে ওয়েলকাম থাকলে ওয়েলকামড হবে। ওকে, সো এটা অনেকের কনফিউশন আছে, এটা অনেকের কনফিউশন আছে। ওয়েলকাম, এই ওয়েলকামকে তুমি একটু মনে রাখো, এটার পাস্ট ফর্মের জন্য বা পাস্ট পার্টিসিপেলের জন্য একটা ডি যোগ করা হয়, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেলের জন্য ডি যোগ করা হয়, অর্থাৎ এটা পাস্ট টেন্স হচ্ছে ডি ওয়েলকামড, আর ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে ওয়েলকামড, কেমন ডি যুক্ত হয়, ওয়েল কেম হবে না, কেমন দেখো এটা একটু ব্যাপার। তাহলে হি সেড টু মি ওয়েলকাম, হি ওয়েলকামড, ডি যুক্ত করে করে দিবা, হি ওয়েলকামড মি, হি ওয়েলকামড মি, ঠিক আছে? ওয়েলকাম থাকলে এভাবে করে দিচ্ছ। এটা গেল ওয়েলকামের বিষয়টা। আচ্ছা, এবার আমরা প্লিজ করলাম, ওয়েলকাম করলাম, এবার আয় জায়গায় আমরা একদম ছোট ছোট সব কিছু নিয়ে আলোচনায় যাচ্ছি, কেমন? হি সেড টু মি, এক্সকিউজ মি, can you tell me what time is it? Can you tell me what time is it? Can you tell me what time? কোথায় জানি, আর একটু শর্টকাট করে, এত বড় না করে একটু শর্টকাট করে দিই। Can you move a bit? একদম শর্টকাট করে দিলাম।
ক্যান ইউ মুভ আ বিট। আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, কুড দিয়ে করলে এটা আমরা রিকোয়েস্টেড দিয়ে করতাম, কিন্তু যেহেতু ক্যান দিয়ে করেছে এটা প্রশ্নই থাকবে। ওকে, সো আমি তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই এক্সকিউজ মি থাকলে বা এক্সকিউজ থাকলে তখন কি হবে। ওকে, এখন এই এক্সকিউজের দুইটা মিনিং আছে। যেমন ধরো 3জন 4জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, এখন আশেপাশে আর কোনো জায়গা নেই, আশেপাশে আর জায়গা নেই। এবার তোমাকে যেতে হলে ওদের মাঝখান দিয়েই যেতে হবে, ওদের মাঝখান দিয়েই যেতে হবে। খেয়াল কর বাক্যটা, এমনভাবে দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো জায়গা নেই, তোমাকে মাঝখান দিয়ে যেতে হবে। এখন যারা অভদ্র তারা কি করবে, সরাসরি গিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হেঁটে চলে যাবে। আর যারা ভদ্র তারা গিয়ে দাঁড়াবে এবং দাঁড়িয়ে বলবে এক্সকিউজ মি, ক্যান ইউ মুভ আ বিট, আপনারা কি একটু সরবেন, ক্যান ইউ মুভ আ বিট, আপনাকে একটু সরবেন, এরকম করে বলবে। এটা গেল। তাহলে এই এক্সকিউজ মিটা কেন বলেছে? এই এক্সকিউজ মিটা বলেছে শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য। এটা গেল একটা। আবার দেখো, কখনো কখনো এক্সকিউজ শব্দটাকে ইউজ করা হয় যে মাফ করার জন্য। যেমন ধরো তুমি ক্লাসে দেরিতে আসলে এবং টিচার তোমাকে প্রচণ্ড বকাশকা দিছে, তুমি কারণ টান দেখাইলা, তারপর টিচার বলো যে তোমার কিছু বলার থাকলে বলো, তখন তুমি বলো প্লিজ এক্সকিউজ আস, আমাদেরকে মাফ করে দেন। এখন এই এক্সকিউজ আস সেটা কিন্তু অন্য জিনিস, সেটা হচ্ছে তুমি তার কাছ থেকে মাপ চাইছো। ওকে, যেমন এটাও হতে পারে সেন্টেন্স, হি সেড টু দ্য টিচার, সরি, হি সেড টু দ্য টিচার প্লিজ, আমি একটু সংক্ষেপে লিখলাম, তুমি কিন্তু ফুল লিখবা, প্লিজ এক্সকিউজ আস, প্লিজ এক্সকিউজ আস। ওকে, তাহলে এই এক্সকিউজ মি আর এই এক্সকিউজ আস এটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে তুমি তার মনোযোগ আকর্ষণ করতে চাইছো, তাদেরকে সরে যাওয়ার জন্য বলতে মনোযোগ আকর্ষণ করতে চাইছো। আর এখানে তুমি মাফ চাইছো, মাফ চাওয়ার জন্য সরিও বলা যায়। ওকে, এই সরিটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এক্সকিউজের দুইটা ব্যবহার একটু কেয়ারফুল বাবা, এই জিনিসগুলো ঝামেলা করে, কারণ গ্রামার বইগুলোতে এই জিনিসগুলো ইলাবোরেট আলোচনাটা নাই। এক্সকিউজ মি দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করছি, অ্যাটেনশন ড্র করার জন্য। এক্সকিউজ মি মাফ চাওয়ার জন্য ব্যবহার করছি। এরকম যে ভিন্ন ভিন্ন ব্যবহার করা হয় এগুলো ওখানে আলোচনা করে না, এবং যার কারণে তুমি গিয়ে ধরা খাবা। যেখানে দেখছো এক্সকিউজ মিটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছে, ওই যে বলছেন ভিড়, এটা মুভ করতে চাইছো, কিংবা ধরো সবাই বসে আছে, কোনো একজন বক্তা কিছু একটা বলছে, তুমি হাত তুলে বলো এক্সকিউজ মি আই হ্যাভ আ কোয়েশ্চেন। এই যে তুমি হাত তুলে বললো এক্সকিউজ মি, এই এক্সকিউজ মি মানে কি তুমি ওনার কাছে ক্ষমা চাইছো? না। তুমি ওনার কাছে মাপ চাইছো? না। তুমি এক্সকিউজ মি বলে ওনার দৃষ্টিটাকে তোমার দিকে আকর্ষণ করছো, তারপর তুমি বলছো আই হ্যাভ আ কোয়েশ্চেন। বুঝতে পারছি? সো যখনই এক্সকিউজ মি এরকম মনোযোগ আকর্ষণ করার জন্য বলা হয় তখন সেন্টেন্সটা এইভাবে করবা, হি ড্রিউ, DREW, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, হি ড্রিউ মাই অ্যাটেনশন, হি ড্রিউ মাই অ্যাটেনশন অ্যান্ড আস্কড, পরের লাইনটা, অ্যান্ড আস্কড ইফ আই কুড move a bit, if I could move a bit. তাহলে he drew my attention and asked if I could move a bit, এভাবে করতে পারো। এবং তুমি দেখো আমি এখানে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। তোমরা 9-10 তো ইন্টারমিডিয়েটে নাই তোমাদের ট্রান্সফরমেশন, কিন্তু 9-10 তো ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আবার চাইলে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে তুমি সিম্পল করেও করতে পারো। সিম্পল করে মানে কীরকম, তখন এই ড্রু এর সাথে আইএনজি যোগ করে দিতে পারো, DRAWING, drawing my attention, comma, he asked if I could move a bit. তাহলে ড্রয়িং মাই অ্যাটেনশনও দিতে পারো, আবার হি ডিউ মাই অ্যাটেনশনও দিতে পারো। কার জন্য? যখন এক্সকিউজ মিটা কিসের জন্য আসে? দৃষ্টি আকর্ষণের জন্য আসে। কিন্তু যখন এক্সকিউজটা মাফ চাওয়া ক্ষেত্রে আসে তখন তুমি কিন্তু অন্যরকম, হি রিকোয়েস্টেড দ্য টিচার politely to, সরাসরি এক্সকিউজ, to excuse
দেম। কারণ এই এক্সকিউজ দ্বারা মনোযোগ আকর্ষণ করতে চায় নাই, এই এক্সকিউজ দ্বারা সরাসরি মাফ চাইছে কোন একটা, হ্যাঁ আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে ফরগিভ আস, এক্সকিউজ আস, সেম জিনিস। বুঝতে পারছো? তাহলে এক্সকিউজের দুইটা মিনিং হতে পারে, একটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য, আবার এক্সকিউজে একটা মিনিং হতে পারে মাফ চাওয়ার জন্য। যদি দৃষ্টি আকর্ষণ করার জন্য হয় তুমি কম্পাউন্ডে করতে পারো হি ড্রিউ মাই অ্যাটেনশন বা হি ড্রিউ হিজ অ্যাটেনশন, যাই হোক যেটা দিবা ড্র অ্যাটেনশন দিয়ে করতে পারো, অথবা এটাকে সিম্পল করে দিতে পারো ড্রয়িং মাই অ্যাটেনশন হি সেড বা হি আস্কড। আর যদি দেখো যে না এক্সকিউজটা আসলে মাফ চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে তুমি কি দিবা, টু এক্সকিউজ হিম রিকোয়েস্টেড, টু এক্সকিউজ হিম। এক্সকিউজ নিয়ে তাহলে দুই ধরনের সেন্টেন্স হয়। একটু দেখবা এটা কেমন, এটা প্রায় সময় পরীক্ষায় দেয় ঝামেলা করার জন্য। ফিনিশড, এক্সকিউজ মি। আচ্ছা, এক্সকিউজ গেল। এবার এক্সকিউজ গেলে আরেকটা আয়, হি সেড to me, hello, good morning, hello, good morning। এবার এই হ্যালোটাকে তুমি কিভাবে ইউজ করছো, হাই হ্যালো এগুলোকে কিভাবে ইউজ করছো, মনে রেখো এই হাই বা হ্যালো থাকলে তার জন্য আলাদা একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে কি গ্রেটেড। হি গ্রেটেড, GREETED, he greeted me and wished me good morning। তাহলে এটা একটু মাথায় রাখ, হাই হ্যালো এগুলোর জন্য আমাকে কি আনতে হবে, গ্রেটেড শব্দটা আনতে হবে। এখন কোন বইয়ে কি আছে সেটা তুমি অ্যাপ্লাই ইউজ করবা কি করবা না, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। কিন্তু আমাকে যদি প্রশ্ন করো আমি বলবো স্যার হ্যালোর জন্য তুমি গ্রিটেড শব্দটা ইউজ করো। অ্যান্ড কেউ যদি বলে যে না স্যার এখানে ড্র হি ড্রিউ মাই অ্যাটেনশন যদি বলি, হ্যাঁ বলতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু নর্মালি হ্যালোটা বলা, হাই হ্যালো, এটা কেন বলা হয়, বলা হয় গ্রিট করার জন্য। তুমি টেলিফোনও ধরে বলছো হ্যালো, তুমি কি মনোযোগ আকর্ষণ করার জন্য হ্যালো বলছো? সো এরকম ব্যাপার আছে। এখন না এক একজন ওই বলে না যত মত তত পথ, নানামুনির নানা মত। সো এক একজন এক এক রকম বলবে তোমাকে, কারণ আমি তোমাকে শুদ্ধটা বললাম হ্যালোর জন্য গ্রিটেড ইউজ করো। এবার তোমার যদি হ্যালোর জন্য অন্য কিছু ইউজ করতে ইচ্ছে করে, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তোমার ব্যাপার, তুমি ইউজ করো গিয়ে, আমি জানি না, কারণ পরীক্ষার হলে কেটে দিলে আমার কোনো দোষ নেই। আর হ্যালো স্যার কাটবে গ্রিটেড, না কাটবে না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। সো হ্যালো বা হাই থাকলে তুমি কি দিয়ে করবা, গ্রিটেড দিয়ে করছো, শেষ। আচ্ছা, এটা গেল আরেকটা। তাহলে আমরা কি কি শেষ করলাম, এক্সকিউজ মি শেষ করলাম, আমরা হ্যালো শেষ করলাম, আমরা প্লিজ শেষ করলাম, প্লিজের সাথে স্যার যদি একসাথে থাকে তখন কি হবে শেষ করলাম। এবার আয় আরেকটা বাক্য, এটা মজার, এবি দিয়ে করব। হি said to me, by God, God টানা করে যেটা, আচ্ছা অনেকে বুঝবা না, বাদ দাও, আমি নর্মালি লিখি, বাই গড, সরি বাই গড কমা আল ডু ইট, বাই গড আল ডু ইট, এটা একটা সেন্টেন্স দিলাম কেমন। আবার আরেকটা সেন্টেন্স দিচ্ছি, হি সেড টু মি, মাই গড ইউ হ্যাভ কাম, মাই গড ইউ হ্যাভ কাম। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে মাই গড বলেছি, এই মাই গডকে আরও একটা জায়গা দিয়ে বা আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, সে হচ্ছে গুড গ্রেশিয়াস, গুড গ্রেশিয়াস, GOOD, গুড গ্রেশিয়াস, গুড গ্রেশিয়াস, তখন এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসিয়ে দেয়। ওকে, আচ্ছা গুড গ্রেশিয়াস পরে দেখবো, গুড গ্রেশিয়াস পরে দেখবো, আগে মাই গড আর বাই গড দিয়ে করি। ওকে,
না, একসাথে দেখাই দিই, একসাথে দেখাই দিই, কারণ না হলে আবার তুমি কনফিউজড হয়ে যাবে। গুড গ্রেশিয়াস, গুড গ্রেশিয়াস দুইটাকে একসাথে দেখিয়ে দিই। গুড গ্রেশিয়াস থাকলে কি হবে, আর গুড হ্যাভেন থাকলে কি হবে। ওকে, আচ্ছা, বাই গড, মাই গড, এখানে কখনো কখনো বাইয়ের পর গড দেয়, কখনো কখনো গড না দিয়ে আরেকটা শব্দ ইউজ করে, JOVE, জোভ, বাই জোভ, এটাও হচ্ছে একই। কিংবা কখনো কখনো অন্য অনেক কিছু দিতে পারে, বাই দ্য স্টার্স, এটাও হতে পারে। মানে হচ্ছে হি সেড টু মি বাই গড আইল ডু ইট, মানে হচ্ছে সে আমাকে বলল আল্লাহর কসম বা ঈশ্বরের নামে শপথ করছি বা ভগবানের নামে শপথ করছি না। সো বাই গড মানে হচ্ছে সেটাই, আল্লাহর কসম বা ঈশ্বরের নামে শপথ বা ভগবানের নামে শপথ, অর্থাৎ কারো নামে শপথ করা। এখন সেটা বাই দ্য স্টার্সও হতে পারে, তোমার চুলের কসম, তোমার চোখের কসম, না এরকম করে বলি না। সো বাংলা সিনেমায় বলে আর কি। সো বাই ইয়র হেয়ার, বাই ইয়র আইস, এভাবে বলে আইল ডু ইট, কেমন? সো এটা হচ্ছে কার শপথ বুঝাতে, শপথ বুঝাতে। তাহলে এইটাকে তুমি দুইভাবে করতে পারো। একটা করতে পারো এরকমভাবে, হি সোর, SWORE, সোর, হি সোর, বাই দিয়ে যেটা থাকবে সেটা বাই গড, অথবা জোভ যেটা থাকবে সেটা, অথবা দ্য স্টার্স যেটা থাকবে সেটা, তারাদের কসম। হি সোর বাই গড, জোভ বা দ্য স্টার্স, অ্যান্ড told that he would do it, shall will থাকলে would. So he swore, SWORE, he swore by God, he swore by Job, বা he swore by the stars and told that he would do it. এখন দেখো ওই আমি আবার এটাকে কি বানিয়েছি, কম্পাউন্ড, হি সোর বাই গড অ্যান্ড দিয়ে করেছি। তুমি চাইলে এটাকে সিম্পল করে দিতে পারো, কার মতো, ওই কিছুক্ষণ আগে যেরকম একটা করছিলাম আমরা আইনজি দিয়ে, সেরকম সিম্পলও করতে পারো। তখন কীরকম হতে পারে, এরকম, সোয়ারিং, সোয়ারিং বাই গড, ব্লা 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 ব্লা, তারপর হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট হি উড ডু ইট, বাকিটা বসে দিবা। তাহলে এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে এরকম সোর বা সোয়ার থাকলে তখন তুমি কি করছো, আর একটা হচ্ছে যদি সোয়ারিং থাকে দেন হোয়াট ইউ আর ডুইং। ওকে, সো একটা কম্পাউন্ড আর একটা কোথায় চলে যায়, সিম্পল সেন্টেন্সে চলে যায়, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ওকে, অ্যান্ড যেটাই করবা দ্যাট উইল বি কারেক্ট। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, এইদার তুমি এটা কম্পাউন্ড করো, না হলে এটাকে তুমি সিম্পল দিয়ে করছো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটা করলে ভালো হয়, কোনটার জন্য এরকম কোনো আলাদা কোনো উত্তর নেই, তুমি যেটাই করবা দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার, যেটা করবা সেটাই কারেক্ট আনসার। ওকে, তাহলে সোর বাই গড অথবা সোয়ারিং বাই গড, যে কোনো একটা দিয়ে করো, যে কোনো একটা দিয়ে করো, এই গেল একটা বিষয়। ওকে, এবার আয়, যদি বাই গডের জায়গায়, যদি বাই গডের জায়গায় মাই গড বা গুড গ্রেশিয়াস থাকে, গুড গ্রেশিয়াস, এখন গুড গ্রেশিয়াস মানেও হচ্ছে বা মাই গড মানেও হচ্ছে ওরে বাপ, ওরে বাপ। যেমন তুমি প্রায় সময় দেখবা যে আমরা চিটাগোনিয়ান ভাষায় বলি ওবাজ্জা খোদা, শুনছো এটা? যারা চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলো তারা অনেক সময় হয়তো শুনে থাকবা ওবাজ্জা খোদা বলে, ওবাজ্জা খোদা, অবুক অবুক অবুক, মানে বিস্মিত হলে তখন তারা এই কথাবার্তাগুলো বলে, অবুক অবুক, আল্লাহ 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 বা ওবাজ্জা খোদা, এরকম করে বিস্ময় প্রকাশ করে। সো এই যে, বা আমরা তো এখন আরও স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আমরা তো এখন আরও শর্টকাট হয়ে গেছে, আমরা এখন OMG বলি, ও মাই গড, অত বড় টাইম, অত লম্বা সেন্টেন্স দেওয়ার সময় নেই, আমরা শুধু বলি OMG। সো যখন এরকম মাই গড বা গুড গ্রেশিয়াস থাকে তখন এটা আসলে বিস্ময় প্রকাশ করে, আর সেই জন্য তুমি এটা করবা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দিয়ে। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, ইউ মানে কে, আমি না, I had come. He exclaimed with wonder that I had come. Okay,
গেল। তাহলে মাই গড বা গুড গ্রেশিয়াসের জন্য আলাদা কিছু আনার দরকার নাই। এগুলোর জন্য মাই গড বা গুড গ্রেশিয়াসের জন্য তুমি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার আনছো। ওকে, তাহলে বাবা পার্থক্য বুঝলা বাই গড আর মাই গডের মধ্যে? বাই গড মানে হচ্ছে আল্লাহর কসম, আর মাই গড মানে হচ্ছে বিস্মিত হওয়া, কোনো কিছু নিয়ে বিস্মিত হওয়া। এবং এই দুইটার জন্য তুমি দুইটা আলাদা আলাদা করে সেন্টেন্সগুলো করছো। বাই গড, বাই জব, দ্য স্টেস এভাবে করছো, আর মাই গড, গুড গ্রেশিয়াস এগুলোর জন্য আলাদা করে করছো। ঠিক আছে, গেল এটা। এবার এটা গেলে অনেক সময় আরেকটা সেন্টেন্স আসে, কীরকম? সি এর সাথে দেখাবো, আলাদা করে দেখাই। আরেকটা সেন্টেন্স আসে যেটা একটু অন্যরকম, মানে তোমাদের কলেজের টিচাররা, ম্যাক্সিমাম কলেজে, সরকারি কলেজের টিচাররা, ম্যাক্সিমাম না, সরকারি কলেজের টিচারগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত হয়, অর্থাৎ বিসিএস পরীক্ষায় পাশ করে তারপর নিয়োগপ্রাপ্ত হচ্ছে। ফলে ভদ্রলোক বা ভদ্র মহিলারা আসলেই প্রচুর জানেন, কারণ বিসিএস পাশ করা খুব কঠিন, খুব কঠিন, সত্যি কথা খুব কঠিন। তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি করে থাকে, তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো, ভীষণ কঠিন এটা। সো সেই বিসিএস পাশ করা মানুষটা প্রচুর কষ্ট করে, প্রচুর পড়ালেখা করে তারপর তোমাকে কলেজে পড়াতে এসছে। সো তিনি জানেন প্রচুর, সত্যি কথা তো তিনি অনেক কিছু জানেন। আর এই জানার থেকে এই প্রশ্নগুলো আসে। ফলে তুমি বাজারে যে গ্রামার বইগুলো পাচ্ছ, কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার কোনো গ্রামার বই কিনতে হবে কি না, গ্রামার বা প্র্যাকটিসের জন্য বা নোট করার জন্য। আমি বলছিলাম যে না, কোনো গ্রামার বই কিনতে হবে না, তুমি শুধু ক্লাস লেকচার্সগুলো ফলো করো, তাহলে গ্রামারের রুলসগুলো কমপ্লিট হবে। আর প্র্যাকটিসের জন্য তোমাকে যে বইটা দেয়া হয়েছে, অলরেডি তোমাকে যে বইটা দেয়া হয়েছে, তুমি লাস্ট পেমেন্ট করার সময় যে বইটা পেয়েছো, যারা কিছু স্টুডেন্টস নতুন যুক্ত হয়েছে আমাদের গ্রুপে লকডাউন শুরু হওয়ার পরে, তাদেরকে বই দেওয়া হয়নি, তাদেরকে লকডাউনটা একটু শিথিল হলে বা বের হওয়ার মতো পরিস্থিতি হলে তখন আমি ফোন করে জানাবো কোথায় কখন এসে বইটা নিয়ে যাবে। কারণ তারা অলরেডি পেমেন্ট করে ফেলেছে কিন্তু বইটা পায়নি, আর সেজন্য আমি বইটা এখনও শুরু করছি না। বইটা এখনও শুরু না করার এটাও একটা কারণ, কারণ আমি সবার কাছে বইটা পৌঁছাতে পারিনি। আচ্ছা যাও, সো ওই বইতে যথেষ্ট পরিমাণ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। সো তোমার এক্সট্রা প্র্যাকটিসের জন্য আলাদা কোনো গ্রামার বই কেনার দরকার নেই। রুলস, ক্লাস লেকচার ফলো করো, প্র্যাকটিসের জন্য বইতে আছে, প্যাসেজ দেওয়া আছে, ওটা ফলো করবা। আর তোমার রাইটিং পোর্শন অর্থাৎ প্যারাগ্রাফ কম্পোজিশন যদি কিছু আসে সেটা আমি দিব, সেটার নোটস আমি দিব, কিন্তু ডিপেন্ড আসলে আমি ওয়েট করছি কখন তোমার কলেজ সাজেশন দিবে বা সিলেবাস দিবে। স্কুলটা অনেক ভালো ছিল, স্কুলে বছরের প্রথম দিকে সিলেবাস বই দিয়ে দিত, এবার মিড টার্ম পরীক্ষায় কী আসবে, অ্যানুয়াল পরীক্ষায় কী আসবে, কোন কোন প্যারাগ্রাফ আসবে সব কিছু তুমি পেয়ে যেতাম। কিন্তু কলেজে ওরকম হয় না, কলেজে পরীক্ষার এক সপ্তাহ আগে পর্যন্ত সাজেশন দেয়, পরীক্ষার এক সপ্তাহ আগে, যে প্যারাগ্রাফ এই 5টা বা 10টা বা স্টোরি 5টা বা 10টা, ইমেল এই 5টা বা 10টা, এরকম করে সিলেবাস দেয় বা সাজেশন দেয়। তখন ওইগুলোর নোটস দিতে হবে ইনস্ট্যান্টলি। সো ওইটার জন্য ওয়েট করছি। এখন আমি তোমাকে চাইলে 100টা প্যারাগ্রাফ শিখাইতে পারি, লাভটা কী হবে? তো এগুলো একটাও আসবে না, কারণ তোমার কলেজ যেটাকে ইম্পর্টেন্ট মনে করবে সেটাই তারা দিবে, আর সেই অনুসারে আমি তোমাকে নোটসগুলো দিব, এবং ওটার জন্য কোনো পেমেন্ট নেওয়া হয় না, মানে আলাদা কোনো টাকা, যেমন বইয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না, ঠিক সেরকম এটার জন্য কোনো টাকা নেওয়া হয় না। এখন তারপর যদি তোমার কোনো গ্রামার বই কিনতে ইচ্ছা করে কিনে ফেলো গিয়ে, আমার জানি না, ওকে, কিন্তু আমার মনে হয় লাগবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা লাস্ট দেখছি কি, যে গুড গ্রেশিয়াস থাকলে এটা বুঝায় আসলে ওরে বাপ বা ও বাজি এরকম করে প্রকাশ করে। যদি গুড হ্যাভেন্স দেয়, হি স্যাড, good heavens, good heaven, I have won. He said, good heavens, I have won. And a good heavens, এইটার মানেটা কি? এখন তুমি যদি বলতে চাও হেভেন মানে স্বর্গ, গুড মানে ভালো, ভালো স্বর্গ, আসলে ভালো স্বর্গ না, এই জিনিসটা দ্বারা প্রকাশ করে ডিলাইট, আনন্দ প্রকাশ করে। তাহলে হি এক্সপ্রেসড হিজ ডিলাইট, হি এক্সপ্রেসড হিজ ডিলাইট and told that he had won. He expressed his delight. এই he expressed his delight এটা কার জন্য দিচ্ছ? গুড
হ্যাভেন্সের জন্য। তাহলে এই জায়গাগুলো হচ্ছে টাফ। নর্মাল গ্রামার বা বিভিন্ন প্রকাশনী যে গ্রামার বইগুলো থাকে ওগুলোতে অনেক সময় এই ওয়ার্ডগুলো থাকে না, গুড গ্রেশিয়াস, গুড হ্যাভেন্স কিংবা হ্যালো, এই ওয়ার্ডসগুলো থাকে না। আর এটাও ঠিক যে বাবা, আমি যখন তোমার কোনো ক্লাস নিতে আসি, তোমার ক্লাস যখন আমি নিচ্ছি, তখন আমার মাথায় আমি অন্তত পক্ষে আমার কাছে অ্যাভেলেবেল যত গ্রামার বই আছে সেগুলো একবার ঘেটে আসে, কোন বইতে কী ধরনের এক্সাম্পল আছে, কোন বইতে কোন ধরনের এক্সেপশন আছে, এগুলো দেখে তারপর তোমাকে প্রেজেন্ট করতে আসি। তাই তোমাকে বলছিলাম যে তোমাকে আলাদা কোনো গ্রামার বই কিনতে হবে না, কারণ আমি এখানে যা যা দেখাচ্ছি 4-5টা ক্লাসে মিলে যা যা দেখাচ্ছি গ্রামার রুলস, তুমি সবগুলো রুলস হয়তো একই সাথে একটা বইতে পাবে না। ওকে, দরকার নেই, তুমি ক্লাস ফলো করলে হবে। তাহলে গুড গ্রেশিয়াসের জন্য আমরা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিয়ে করেছি, আর গুড হ্যাভেন্সের জন্য এক্সপ্রেস হিজ ডিলাইট দিয়ে করছি। ওকে, এই গেল আমার কাজ, একটু ডান। এবার আরেক জায়গা মেইন, যেটাকে আমরা ভোকেটিভস বলছি। ভোকেটিভস মানে হচ্ছে সম্বোধন পদ। তুমি হয়তো 9-10-এ তোমাদের যদি কারক থাকে তাহলে হয়তো একটা বাংলায় প্রশ্ন ফেস করেছো যে সম্বোধন ও সম্বন্ধ পদ কারক নয় কেন, এরকম একটা প্রশ্ন আছে মনে হয়। সম্বোধন পদ কারক নয় কেন বা সম্বন্ধ পদ কারক নয় কেন, এরকম প্রশ্ন আছে। আর প্রশ্ন হচ্ছে সম্বোধন বলতে কি বুঝি সেটা জানি কি না। সম্বোধন, কোন শব্দটা সম্বোধন, কোন শব্দটা সম্বোধন নয়। কারণ যদি ইংলিশে সম্বোধন বুঝিয়ে কোনো বাক্য দেয়া হয় তাহলে তার জন্য আলাদা একটা অংশ আনতে হয়, অ্যাড্রেসিং। তুমি 9-10-এ করেছো এটা, অ্যাড্রেসিং, কাউকে সম্বোধন করে, ADDRESSING, অ্যাড্রেসিং। আর যদি সম্বোধন না করে তাহলে না। এখন এই জায়গাটায় আমাদের কনফিউশন থেকে যায় যে এটা কি সম্বোধন নাকি সম্বোধন নয়। তাহলে চলো দুইটা সেন্টেন্স দেখি। He said to his mother, Mom, give me 5 টাকা, একটা সেন্টেন্স। আবার he said to his mother-in-law, Mom, give me 5 টাকা। এখন এখানে খেয়াল করো, মাদারকে মাম ডেকেছে, মাদার ইন লকে মাম ডেকেছে। এবার দুই ক্ষেত্রে সে মা ডেকেছে। এবার এই দুই মায়ের মধ্যে কোন মাটা সম্বোধন হবে? এই দুই মায়ের মধ্যে একটা সম্বোধন হবে, একটা সম্বোধন হবে না। সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস একটু বুঝতে হবে, এই জায়গাটা একটু বুঝো, তারপর যা প্রশ্ন করা তুমি করবা। কীরকম? মানুষে সম্পর্কগুলো দুই ধরনের হয়। সম্পর্ক দুই ধরনের হয়। কিছু সম্পর্ককে আমরা বলি ব্লাড রিলেশন বা হ্যাভেন মেড রিলেশন, রক্তের সম্পর্ক বা স্বর্গীয় সম্পর্ক, যেটা স্বর্গ থেকে নির্ধারিত। এখন তুমি কোন পরিবারে জন্ম নিবা, তোমার মা কে হবেন, তোমার বাবা কে হবেন, তোমার ভাই কে হবেন, বোন কে হবেন, এগুলো স্বর্গ থেকে বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। এগুলো হচ্ছে ব্লাড রিলেশন। তুমি কি নিজে চুজ করে আসছিলা যে তুমি এই পরিবারেই জন্ম নিবা? না, তাহলে এটা সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছেন। আর তাদের সাথে আমাদের কি সম্পর্ক? রক্তের সম্পর্ক। আমার মা, আমার বাবা, আমার আপন ভাই, আপন বোন, এদের সাথে আমার রক্তের সম্পর্ক। এটা গেল একটা রিলেশন। আবার আরেক ধরনের রিলেশন আছে যেগুলোকে আমরা বলি ম্যান মেড রিলেশন। ম্যান মেড মানে হচ্ছে আমরা পৃথিবীতে আসার পরে বানাই, এই সম্পর্কগুলোকে পৃথিবীতে আসার পরে বানাচ্ছি। যেমন ধরো, আমি ডাকি তোমাকে, বা অনেক সময় ক্লাসের মধ্যে তুমি যদি আমরা যদি অনলাইন ক্লাসে না থেকে ইন ক্যাম্পাস ক্লাসে থাকতাম, তখন হয়তো দেখতা যে আমি তোমাকে ডাকছি, না আব্বু এটা হবে না, না আম্মু এটা হবে না। এই যে আমি তোমাকে আম্মু ডেকেছি, তুমি কি আমার আম্মু? বা আমি যে তোমাকে আব্বু ডাকছি, তুমি কি আমার আব্বু? না। তুমি রাস্তায় বের হলে এবং একটা রিক্সা যাচ্ছে, তুমি রিক্সাওয়ালাকে ডাকছো চাচা যাবেন? রিক্সাওয়ালাকে বলছো চাচা যাবেন, মামা যাবেন। অ্যান্ড এই রিক্সাওয়ালা, উনি কি তোমার চাচা? উনি কি তোমার মামা? উনি কি তোমার দাদি বা নানির হারিয়ে যাওয়া ছেলে, যে কোনো এক সময় হারিয়ে গিয়েছিল, হঠাৎ করে তুমি রাস্তায় দেখে চিনতে পারলা এবং দেখে চাচাকে পাইছি? ইজ ইট?
না। তাহলে তোমার আব্বুর আপন ভাই বা তোমার আম্মুর আপন ভাই তারা হচ্ছেন তোমার চাচা বা মামা, তাদেরকে তুমি চাচা মামা ডাকলে ইটস ওকে। কিন্তু যখন একজন অপরিচিত ব্যক্তিকে তুমি চাচা মামা ডাকছো, এটা তোমার ব্লাড রিলেশন না, এটা কোন ধরনের রিলেশন হয়ে গেল? এটা হয়ে গেল তোমার ম্যানমেড রিলেশন। সো যখন তোমার যার সাথে যে সম্পর্ক, ব্লাড রিলেশনের ক্ষেত্রে যার সাথে যে সম্পর্ক সেই নামে ডাকো, সেটা অ্যাড্রেসিং হবে না। আমার মাকে মা ডেকেছি, এটা অ্যাড্রেসিং হবে না, সম্বোধন হবে না। তাহলে যদি সম্বোধন না হয় তাহলে এটা কী হবে? হি 5 টাকা চাইছে তো না, তাহলে একটু রিকোয়েস্ট করো না, তুমি তার অর্ডার দিতে পারবে না। না, হি রিকোয়েস্টেড হিজ মাদার টু গিভ হিম 5 টাকা। ওকে, তাহলে খেয়াল কর, এই মাম শব্দটার কোনো উল্লেখ এখানে নাই, কারণ মাকেই মা ডেকেছে। কিন্তু এখানে গিয়ে দেখো কাকে মা ডাকছে? শাশুড়ি আম্মাকে মা ডাকছে। আর শাশুড়ি আম্মাকে আসলেই ওনার মা না, মা না। তাহলে এটা কোথায় চলে যাচ্ছে? যেহেতু এটা ব্লাড রিলেশন না, তাহলে এটা অবশ্যই কোথায় চলে যাবে? সম্বোধনে। আর তখন আমাকে কিভাবে লিখতে হচ্ছে? অ্যাড্রেসিং। খেয়াল কর, হিজ মাদার ইন ল, অ্যাড্রেসিং হিজ মাদার ইন ল অ্যাজ মম, যেটা দিয়ে সম্বোধন করেছে। অ্যাড্রেসিং হিজ মাদার ইন ল অ্যাজ মম, হি রিকোয়েস্টেড হিম টু গিভ হিম 5 টাকা। তাহলে অ্যাড্রেসিং হিজ মাদার ইন ল অ্যাজ মম, হি রিকোয়েস্টেড হিম টু গিভ হিম 5 টাকা। এখানে খেয়াল কর কিছু জিনিস, একটা হচ্ছে অ্যাড্রেসিং কথাটা এনেছো, একটা হচ্ছে হিজ মাদার ইন ল কথাটা এনেছো, একটা হচ্ছে কি হিসেবে সম্বোধন করেছো। তাহলে খেয়াল করো কখন তুমি অ্যাড্রেসিং আনবা, কখন তুমি আনবা না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। হি সেড টু হিজ ব্রাদার, ব্রাদার গিভ মি 5 টাকা। গেল, হি সেড টু হিজ ব্রাদার গিভ মি 5 টাকা। তাহলে সে তার ভাইকে বললো, ভাইয়া আমাকে 5টা টাকা দাও। তাহলে এটা অ্যাড্রেসিং হবে না। হি রিকোয়েস্টেড হিজ ব্রাদার টু গিভ হিম 5 টাকা। হি সেড টু দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি, হি সেড টু দ্য স্ট্রেঞ্জার, ব্রাদার গিভ মি 5 টাকা। তাহলে স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তিকে ব্রাদার ডেকেছে না, তাহলে এটাকে আসলে তার ভাই না। তাহলে এটাকে তখন তুমি কোথায় নিয়ে আসবা? অ্যাড্রেসিং দ্য স্ট্রেঞ্জার অ্যাজ হিজ ব্রাদার, কমা হি রিকোয়েস্টেড টু গিভ হিম 5 টাকা। গেল, কখন সম্বোধন হবে, কখন সম্বোধন হবে না, অ্যাড্রেসিং কখন হবে, কখন হবে না। বুঝতে পারলে কিনা দেখো। তাহলে আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্কের মানুষগুলোকে যদি সেই সম্পর্কের নামে ডাকা হয়, অ্যাড্রেসিং হবে না। কিন্তু অন্য কাউকে যদি আমরা ওই সম্বোধন বা ওই নামে ডাকি, তখন সম্বোধন হবে। এখন আমি যদি আমার বোনকে আপা ডাকি, দিদি ডাকি, তাহলে এটা অ্যাড্রেসিং হবে না। আমি আমার বোনকে বললাম, দিদি এটা করে দে, তাহলে আমি আমার বোনকে বললাম এটা করে দিতে। কিন্তু আমি যদি অপরিচিত কোনো মহিলাকে বলি যে আপা বা দিদি এটা করে দেন, তখন হবে ওই অ্যাড্রেসিং, কারণ উনি তো আমার দিদি নন। বুঝতে পেরেছ? এটা গেল অ্যাড্রেসিংয়ের একটা অংশ। অ্যাড্রেসিংয়ের আরেকটা অংশ আছে, এটাতে গেল সম্পর্কের উপর। এবার আরেকটা অংশ পাবা নামের উপর। He said to Karim, I need your help. ওকে একটু বসতে বলো, ওকে একটু বসতে বলো। He said to Karim, কে দিব? একজন নায়কের নাম বল না।
টম, না টম ক্রুজ দিব না। শাহরুখ খান, I need your help, I need your help। আচ্ছা, তাহলে খেয়াল কর, করিমকে করিম ডেকেছে, করিমকে শাহরুখ খান ডেকেছে। এবার বল কোনটা সম্বোধন হবে, কোনটা সম্বোধন হবে না। করিমকে করিম ডাকছো, সম্বোধন হবে না, তাহলে এটা কীরকম হবে? হি টোল্ড করিম দ্যাট হি নিডেড হিজ হেল্প, ব্র্যাকেটে করিম। ওকে, এটা একটু দেখাই, কারণ আবার তুমি হি টোল্ড করিম দ্যাট হি নিডেড হিজ, ব্র্যাকেটে করিম, হিজ হেল্প। এটা তাহলে করিমকে করিম ডেকেছে, তাই তুমি টোল করিম দিয়ে করে দিয়েছো। কিন্তু এখানে করিমকে কি ডাকা হচ্ছে? শাহরুখ খান। তাহলে এটাকে আসলে সে শাহরুখ খান না, তাহলে তাকে সম্বোধন করা হলো। এবার এটাতে তাহলে কি চলে আসবে? অ্যাড্রেসিং করিম অ্যাজ শাহরুখ খান, কমা, addressing Karim as Shahrukh Khan, comma, he told him that he needed his, bracket K, help। ওকে, তাহলে আমরা অ্যাড্রেসিং কথাটা বা সম্বোধনটা দুই ক্ষেত্রে আনতে পারি। একটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, একটা এক্সাম্পল, নির্বাচন হচ্ছে, ইলেকশন, মিছিল হচ্ছে, তবারক সাহেব নামে এক ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে, এবার সেই মিছিলটা চলছে, সবাই স্লোগান দিচ্ছে, মিছিলের একদম সামনে একটা 8 বা 9 বছরের ছেলে সবার সামনে এবং চিৎকার করছে, তবারক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম চিৎকার করছে। সো সবাই বেশ খুশি এবং পিচ্চিটা লাফালাফি দেখে আরও খুশি সবাই, তবারক ভাই সাপোর্টার। আচ্ছা, হঠাৎ এই তবারক সাহেব এসে ওই পিচ্চিটাকে প্রাস করে একটা থাপ্পড়, সবাই অবাক হয়েছে, কী রে ভাই, এই ছেলেটা তো আপনাকেই সাপোর্ট করছিল, আপনাকেই জিন্দাবাদ বলছিল, তাহলে আপনি একে থাপ্পড় দিলেন কেন? তখন তবারক সাহেব উঠে বললেন যে ওকে জিজ্ঞেস করো আমি ওর বাবা নাকি আমি ওর ভাই। বিষয়টা ছিল, এই ছেলেটা ছিল তবারক সাহেবের ছেলে। তখন সে ছেলের উত্তর দেয়, তাহলে আমি এখানে কি বলবো? তবারক ভাই জিন্দাবাদ না বলে কি বলবো? তবারক বাবা জিন্দাবাদ বলবো। আর আমি যদি তবারক বাবা বলি, তখন তো মিছিলের বাকি সবাই তোমাকে তবারক বাবা বলবে। তাহলে এই যে ছেলেটা তার বাবাকে ভাই ডাকলো, আসলে কি তারা ভাই? না। তাহলে এই যে তবারক ভাই আছে, এই ভাইটা তখন কি হয়ে যাবে? অ্যাড্রেসিং, সম্বোধন। ওকে, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সম্বোধন দুই রকমভাবে হতে পারে, একটা হচ্ছে সম্পর্কের দিক দিয়ে, আর একটা হচ্ছে নামের দিক দিয়ে। ব্লাড রিলেশনসগুলো যেরকম, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এদের সাথে আমার ব্লাড রিলেশন। সো এদের সাথে আমার যে সম্পর্ক, আমরা যদি তাদেরকে সেই সম্পর্কের নামে ডাকি, সম্বোধন হবে না। আমার মাকে মা ডাকলে, আম্মু ডাকলে সম্বোধন হবে না। আমার বোনকে, আপন বোনকে বোন ডাকলে, আপু ডাকলে, দিদি ডাকলে সম্বোধন হবে না। বাবাকে বাবা, আব্বু যাই ডাকি সম্বোধন হবে না। কিন্তু অন্য কারো বাবাকে যখন তুমি বাবা ডাকবা, অন্য কারো মাকে যখন তুমি মা ডাকবা, অন্য কারো বোনকে যখন তুমি বোন ডাকবা বা ভাই ডাকবা, তখন সেটা কি হয়ে যাবে? সম্বোধন। এটা গেল সম্পর্কের ক্ষেত্রে। ডান। যেমন বলছিলাম যে রিক্সাওয়ালাকে তুমি চাচা ডাকছো, বা হোটেলে ঢুকলে ছেলেরা প্রায় সময় ওয়েটারকে মামা ডাকে, সো এটা কি আসলে মামা না? এগুলো কি সম্বোধন। তখন ওগুলোর ক্ষেত্রে অ্যাড্রেসিং ইউজ করবা। আর আরেকটা হচ্ছে নাম, তার আসলে যেই নাম, তাকে যদি সেই নামে ডাকো তাহলে সেটা সম্বোধন হবে না। কিন্তু তাকে যদি অন্য নামে ডাকো, ছেলেটার নাম করিম, তুমি বলছো এই গরু এদিকে আয়, সে করিমকে বললো এই গরু এদিকে আয়। এখন করিমকে গরু হতেও পারে, ভেতরে গরু হতেও পারে, কিন্তু তার নাম তো গরু না। তুমি তাকে গরু নামে ডাকলা, তখন সেটা কি হয়ে যাবে? সম্বোধন হয়ে যাবে। বুঝতে পারলে কিনা দেখো, কখন অ্যাড্রেসিং হবে, কখন হবে না। ডান, শেষ। ওকে, আমি এতটুকুর মধ্যে শেষ করছি, কারণ অলমোস্ট আমরা অ্যান আওয়ারে চলে গেছি, আর এখানে শেষ করছি। আমার একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি, তোমার ওই
সেন্টেন্সে যখন ট্যাগ কোয়েশ্চেন থাকবে, সেন্টেন্সে যখন ট্যাগ কোয়েশ্চেন থাকবে তখন কিভাবে আনসার করবে এটা রয়ে গেল, কেমন? সো এটার জন্য আমি পরীক্ষাটা নিতে পারছি না। আগামীকালকে পরীক্ষাটা আমি নিব না। আগামীকালকে কারণ পরীক্ষা নেওয়ার জন্য আমাকে আলাদা কিছু ইনস্ট্রাকশনস দেওয়ার দরকার ছিল, তুমি কীভাবে লিখবে টিখবে এগুলো। সো আগামীকাল শুক্রবারের পরীক্ষাটা নেওয়া হবে না। এই পরীক্ষাটা কবে নিব আমি রোববার জানিয়ে দিব, রোববারের ক্লাসে জানিয়ে দিব। আপাতত তোমাদের কাজ হবে এগুলোর উপর, ন্যারেশন আমরা যা করেছি এগুলোর উপর যদি কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবা, এক। দ্বিতীয়ত আগামী ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড ন্যারেশনের প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। তুমি যদি আজকের ক্লাসটাও যদি মিস করে থাকো বা কেউ যদি মিস করে থাকে, সে জানবে না বাই জোভ থাকলে কি করতে হবে, সে জানবে না গুড গ্রেশাস থাকলে কি করতে হবে, জানবে না অ্যাড্রেসিং কখন দিবে কখন দিবে না, জানবে না, মিস করলে গেছে। আচ্ছা, সো আগামী ক্লাসে আমি দেখাবো সেন্টেন্সের সাথে ট্যাগ কোয়েশ্চেন থাকলে, ট্যাগ কোয়েশ্চেন ইউ আর গোয়িং আর্নট ইউ, ইউ আর গোয়িং আর্নট ইউ, এভাবে ট্যাগ কোয়েশ্চেন থাকলে কীভাবে করতে হয়, আর সেন্টেন্সগুলোকে কীভাবে অ্যাড করতে হয়, বাট থাকলে কি করতে হয়, বাট সেন্টেন্স একটা বাট আছে, বাটযুক্ত সেন্টেন্সগুলোকে কীভাবে যোগ করতে হয়, কিংবা দুইটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে যোগ করতে হয়। সো উইল সি দ্যাট ইন আওয়ার নেক্সট ক্লাস অন সানডে। ওকে, তাহলে আপাতত কালকে কোনো পরীক্ষা থাকছে না। রোববার ক্লাসটা শেষ করার পর আমি জানাবো কখন আমরা পরীক্ষা নিব, কীভাবে নিব। ওকে, বাবাই দেন স্যার, টেক কেয়ার।